শ্রোতা ও প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ইতোমধ্যে আপনারা জেনে গিয়েছেন আজ আমি কোন বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে কথা বলবো চলমান প্যান্ডামিক সিচুয়েশনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিক্ষা, বিশেষ করে ইংরেজি শিক্ষার ব্যাপক ঘাটতি পুষিয়ে নেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত HR ইংলিশ দ্য লেটেস্ট ব্র্যান্ড ইউটিউব চ্যানেল সম্বন্ধে। এই চ্যানেলের প্রতিষ্ঠাতা হারুনুর রশিদ ভুইয়া স্যারের সম্বন্ধে দু চারটি কথা না বললেই নয়। Dear viewers, it's needless to repeat the necessity of learning English properly. কিন্তু ইংরেজি শিখতে গিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্তরে হতাশার শিকার হচ্ছি। ইউটিউব খুললেই ইংরেজি শিক্ষার বিভিন্ন প্ল্যাটফর্ম আমরা আমাদের সামনে দেখতে পাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা আপনাদের আশ্বস্ত করে বলতে চাই যে আমাদের চ্যানেলটি সর্বস্তরের শিক্ষার্থী, ডেডিকেটেড টিচার্স এবং ইন্টারেস্টেড গার্ডিয়ানসের কাছে ইংরেজি শিক্ষার একটি ট্রাস্টেড প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা গদবাঁধা রুলসের বৃত্ত থেকে বের হয়ে সায়েন্টিফিক মেথডে ইংরেজি শেখার এবং শেখানোর সর্বোচ্চ চেষ্টা করে যাব। ডিয়ার ভিউয়ার্স, এই চ্যানেলটি শুধুমাত্র ইংলিশ লার্নিং অ্যান্ড টিচিংয়ের উপর নিরলস গবেষণাভিত্তিক ভিডিও তৈরি করে যাবে। এই গবেষণার মূলে যিনি রয়েছেন তিনি হলেন দেশের একজন খ্যাতনামা ইংরেজি সহকারী অধ্যাপক, আমাদের সকলের প্রাণপ্রিয় হারুনুর রশিদ ভুইয়া স্যার। স্যার নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগের এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের গর্বিত ছাত্র থাকা অবস্থাতেই ইংরেজি নিয়ে গভীরভাবে গবেষণা করতে থাকেন। পরবর্তীতে ইংরেজি পড়ানোর প্রায় 25 বছরে তিনি কলেজে অধ্যাপনার পাশাপাশি মেডিকেল এবং ভার্সিটি ভর্তি পরীক্ষার ইংলিশ ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন BCS অ্যান্ড আদার জবস ইংলিশ ব্যাপকভাবে পড়িয়ে যাচ্ছেন। স্যার দীর্ঘ গবেষণা এবং অভিজ্ঞতা থেকে একটি বিষয়ে ফোকাস করতে চান যে ইংলিশ ইজ নট ডিফিকাল্ট, রেদার ইট ইজ মেড ডিফিকাল্ট আনফর্চুনেটলি ইন বাংলাদেশ। এবার আমার মুখ থেকে নয়, আপনারা পরবর্তী কথাগুলো শুনবেন স্যারের মুখ থেকে। Dear students and learners, Assalamu alaikum. I have appeared before you with a mission to make English teaching and learning process easier and comfortable for the students. I think through my class, you can easily understand any English grammatical point very clearly. I will also try to solve your problems regarding academic English, regarding job competitive English. Through this class, if you regularly practice, I think you can learn English very clearly. আমি প্রকৃতপক্ষে সুদীর্ঘ অভিজ্ঞতায় ক্লাসগুলো সাজিয়েছি যাতে স্টুডেন্টরা শিক্ষার্থী যে কোনো প্রকারেরই হোক না কেন তারা যেন সমস্যাগুলো সমাধান করতে পারে খুব সহজে। আর করোনা প্যান্ডেমিকে আমরা অনেক সময় হারিয়েছি, এই সময়টা যেন কাজে লাগাইতে পারি ঘরে বসে। আমি সম্মানিত শিক্ষক এবং ছাত্রছাত্রী এবং যারা অভিভাবক আছেন সকলকে আহ্বান করব ক্লাসগুলো দেখার মাধ্যমে ক্লাসের মান বিবেচনা করে আমাকে যেন একটু সহযোগিতা করেন। আশা করি আমরা এই চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশের স্টুডেন্টদের এই উপকারে আসতে পারবো, আমার প্রচেষ্টা সার্থক হবে। তো আজকে আর কথা না বাড়িয়ে আমি প্রথমেই রাইট ফর্মস অফ ভার্বের উপর দু একটি রুলস দেখাতে চাচ্ছি। এই রুলসগুলো আমরা বোর্ডে এখনই চলে যাব, তো কথা না বাড়িয়ে আমি বোর্ডে চলে যাচ্ছি রুলসগুলো দেখানোর জন্য। ওকে ডিয়ার ভিউয়ার্স, today I am showing you some rules. The rule 1, actually এই রুলটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাকচুয়ালি ডিপেন্ড করে সাবজেক্ট এবং ভার্বের উপর। ভার্ব বলতে কোন ভার্ব? ভার্ব দু প্রকারের হয় মূলত, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে সাবজেক্টের সাথে ফাইনাইট ভার্বের সম্পর্কটাকে বোঝায়। সাবজেক্টের সাথে নন ফাইনাইটের ভার্বের কোনো সম্পর্ক এখানে থাকবে না। ফাইনাইট ভার্ব আমরা চিনব দু একটি উপায়ের মাধ্যমে, নন ফাইনাইট ভার্বটাও চিনতে পারি দু একটি সুনির্দিষ্ট উপায়ে। এই উপায়গুলো আমরা স্ক্রিনে দেখিয়ে দিব। অ্যাকচুয়ালি ফাইনাইট ভার্বগুলো হলো সেই ভার্ব যেগুলো সাবজেক্ট এবং টেন্সের নিয়ম মেনে চলবে, আর নন ফাইনাইট ভার্বগুলো হলো সেগুলো যেগুলো সাবজেক্ট এবং টেন্সের নিয়ম মেনে চলবে না। যাই হোক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে গেলে আমাদের সমস্যা ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব চিনতে পারাটা তেমন হয় না। যেটি সমস্যা হয় সেটি হলো সাবজেক্ট চিনতে পারা। আমরা প্রথমে দেখতে পাচ্ছি দ্য ইন্ডাস্ট্রিয়াস একটি সাবজেক্ট। এই সাবজেক্টের পরে ভার্ব হলো শাইন।
এই শাইন ভার্বটি নির্ভর করছে এই সাবজেক্টটির উপর। এই সাবজেক্টটি আমরা দেখতে চাই সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট। দ্য ইন্ডাস্ট্রিয়াস, বাংলা করলে পরিশ্রমীরা। কিভাবে এটি প্লুরাল সাবজেক্ট এটি বুঝতে হলে আমাদের একটি সূত্র দেখতে হবে। সূত্রটি হলো দি এর পর যখন অ্যাডজেক্টিভ থাকে তখন এটি প্লুরাল সাবজেক্ট হয়ে যায়। আমি দেখাচ্ছি, দি প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু প্লুরাল নাউন। এটি একটি সূত্র বা ফর্মুলা বলা যেতে পারে। এই ফর্মুলাটি এ প্লাস বি হোল স্কয়ার যেমন বীজগণিতে আছে তেমনি একটি ফর্মুলা। দি এর পর যখন অ্যাডজেক্টিভ বসবে তখন এই সাবজেক্টটি সিঙ্গুলার থাকবে না, এটি প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে। যেহেতু সাবজেক্টটি সিঙ্গুলার না প্লুরাল, সেজন্য আমরা জানি প্লুরাল সাবজেক্ট হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয় না, অর্থাৎ সাবজেক্টটি প্লুরাল হয়। সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হয়। ভার্বটি প্লুরাল হয় এই কথাটি বুঝতে একটু ঝামেলা হয়। আমরা বলবো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয় না। যেহেতু সাবজেক্টটি প্লুরাল সেজন্য ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে না, এটি যা আছে তাই ঠিক থাকবে। দ্য ইন্ডাস্ট্রিয়াস শাইন ইন লাইফ। ডিয়ার লার্নার্স, এবার আসি সেকেন্ড সেন্টেন্সে। সেকেন্ড সেন্টেন্সটিতে লক্ষ্য করুন, দ্য লেজি স্টুডেন্ট। এই অংশে আমরা দেখছি অ্যাডজেক্টিভের পর আরেকটি নাউন চলে আসছে, দ্য লেজি স্টুডেন্ট। দি এর পর দুটি ওয়ার্ড, শেষেরটা নাউন এবং নাউনের পূর্বেরটা অ্যাডজেক্টিভ। যেহেতু দি এর পর নাউন চলে আসছে, এখন কি হবে? এটি কি প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে? এই বিষয়টা সুনিশ্চিত করে বলার জন্য আমরা আরেকটা সূত্র দিতে পারি। সেই সূত্রটা হবে দি প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লাস নাউন ইকুয়াল টু সিঙ্গুলার or plural। অর্থাৎ দি এর পর অ্যাডজেক্টিভ তারপরে যদি নাউন থাকে, সেই নাউনটির উপর ডিপেন্ড করবে সাবজেক্টটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে। যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, নাউনটি সিঙ্গুলার হয় তাহলে এটি সিঙ্গুলার হবে, আর যদি নাউনটি প্লুরাল হয় তাহলে সাবজেক্টটি প্লুরাল হবে। আমরা ডিয়ার ভিউয়ার্স, আমরা কি দেখছি? দ্য লেজি অ্যাডজেক্টিভের পরে নাউন হলো সিঙ্গুলার, সেজন্য এটি সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে প্রমাণিত। যেহেতু এটি সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য এই ভার্বটির সাথে একটি এস যুক্ত হবে, ফেলস। দ্য স্টুডেন্ট fails to learn English. The lazy student fails to learn English. সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত হয়। ডিয়ার লার্নার্স, এবার দেখি আরেকটি সাবজেক্ট, দি ব্রেভ ফেভার বাই ফরচুন। এই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল সেটি আমরা ডিটারমাইন করব। এটি নির্ধারণ করার জন্য আমাদের সূত্র কোনটি প্রযোজ্য, প্রথম সূত্রটি নাকি দ্বিতীয় সূত্রটি? আসলে প্রথম সূত্রটি, দি প্লাস অ্যাডজেক্টিভ। ব্রেভ সাহসী, এটি একটি অ্যাডজেক্টিভ, দি এর পর অ্যাডজেক্টিভ আছে, অবশ্যই এটি প্লুরাল সাবজেক্ট। এখন প্লুরাল সাবজেক্ট ভার্বের সাথে অ্যাজ বা ইএস এর বিষয়টা আমি প্রয়োগ করব নাকি অন্য কিছু? হ্যাঁ, রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো ভার্বের অ্যাক্টিভ ফর্ম আর প্যাসিভ ফর্ম, এই দুটি জিনিস লক্ষ্য করতে হয়। এক্ষেত্রে আমরা দেখছি এই ভার্বটির পরে বাই আছে, এই বাইয়ের পর আছে কি ফরচুন, অর্থাৎ ফেভার করা, অনুকম্পা বা ফেভার দেখানোর জন্য কে কাজটি করে? এই কাজটি করে ফরচুন, সৌভাগ্য। অ্যাকচুয়ালি ভার্বের আগে যে সাবজেক্টটা থাকে সে যদি ভার্বের কাজটি নিজে না করে অন্যের দ্বারা করা হয়, অর্থাৎ যার দ্বারা করা হয় তার নামটি যদি পরে উল্লেখ থাকে,
তাহলে এটিকে প্যাসিভ করতে হবে। আর প্যাসিভ করতে হলে আমাদের একটি বি ভার্ব দিতে হবে। কি দিতে হবে? বি ভার্ব দিতে হবে। বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। অর্থাৎ এখানে একটি ব্রেভের কারণে ভার্ব, অক্সিলারি ভার্ব, বি ভার্ব বসাবো আর। দ্য ব্রেভ আর ফেভার্ড, এখানে হবে কি ইডি, ভার্ব 3, অর্থাৎ বি প্লাস ভার্ব 3 হলে এটি প্যাসিভ হয়ে যায়। দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন। ডিয়ার লার্নার্স, আমরা লক্ষ্য করি এম, ইজ, আর এই টু বি ভার্বটা এটি কার উপর ডিপেন্ড করেছে? ডিপেন্ড করেছে দ্য ব্রেভের উপর। এখন ব্রেভ যদি আমি না চিনতে পারি এটি সিঙ্গুলার নাকি প্লুরাল সেটি যদি বুঝতে না পারি তাহলে হয়তো আমার ভুল হতে পারে। এনিওয়ে ডিয়ার লার্নার্স, আমরা 3টি সেন্টেন্স ব্যাখ্যা করলাম এই 2টি রুলসের মাধ্যমে। এই 2টি রুলসের ব্যতিক্রম হিসেবে আরেকটি বিষয় চলে আসছে, ভার্বটি অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে, এটিও মাথায় রাখতে হবে। এরকম আমি আরও কয়েকটি সেন্টেন্স স্ক্রিনে শো করছি। আমরা আশা করি পরবর্তী ক্লাসে ওইগুলোর ব্যাখ্যা দেব। এর আগে আমি আশা করব ডিয়ার লার্নার্স, ইউ উইল রাইট দ্য অ্যান্সার্স অ্যান্ড সেন্ড দ্য অ্যান্সার্স টু আওয়ার কমেন্ট বক্স। আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে, বিকজ ইটস ইউর টার্ন নাও, ইটস ইউর টার্ন টু ডু সাম এক্সারসাইজেস। সেই এক্সারসাইজগুলো আমরা স্ক্রিনে দেখাচ্ছি, স্ক্রিন থেকে তোমরা উঠিয়ে নিয়ে সলভ করবে এবং এগুলো আমাদেরকে পাঠিয়ে দিবে। আমরা অ্যাপ্রিসিয়েট করব এবং পরবর্তীতে এগুলোর সলিউশন করব নেক্সট ক্লাসে। ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, এ পর্যায়ে রুল 2 নিয়ে কথা বলছি। রুল 2 এর প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করুন। হিয়ার বি মাই পয়েন্টস ফর ইউর কনসিডারেশন। এই সেন্টেন্সটিতে ভার্ব হলো বি। এই বি ভার্বটি কিভাবে চেঞ্জ হবে, কার উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে, সেই সাবজেক্টটা কিন্তু আমাদের খুঁজতে হবে। সাবজেক্ট প্রথমে আমরা সাধারণ সেন্টেন্সে দেখি সাবজেক্টের পর ভার্ব, তারপরে থাকে অবজেক্ট। অ্যাকচুয়ালি সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, অর্থাৎ ভার্বের পূর্বের অংশটুকু সাবজেক্ট হয়। এক্ষেত্রে একটু ব্যতিক্রম, হিয়ার এটি ভার্ব নয়, এটি অ্যাডভার্ব। সেজন্য আমাদের একটি নতুন রুল খেয়াল করতে হবে। সেই রুলটি কি? আমরা নিচে লিখছি রুলটি, ফর্মুলাটি হলো হিয়ার, দেয়ার এবং অ্যাডজেক্টিভ থাকলে সেন্টেন্সের শুরুতে, তারপরে ভার্ব, তারপরে চলে যাবে সাবজেক্ট। অর্থাৎ হিয়ার, দেয়ার, অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে থাকলে ভার্বের পরের অংশটুকু হবে সাবজেক্ট। সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি বি এই ভার্বটির সাবজেক্ট কোনটুকু, এর পরের অংশটুকু হলো মাই পয়েন্টস, প্রিপোজিশনের আগের অংশটুকু। এই মাই পয়েন্টস যেহেতু এটি প্লুরাল, সেজন্য এক্ষেত্রে আর হবে ভার্ব, বি ভার্বের রূপটি হবে আর। হিয়ার আর মাই পয়েন্টস ফর ইউর কনসিডারেশন। আর যদি এখানে মাই পয়েন্ট থাকতো তাহলে হতো ইজ। ডিয়ার স্টুডেন্ট, পরের অংশটুকু দেখি। পরে বি নাম্বার সেন্টেন্সটিতে কি দেখা যাচ্ছে? দেয়ার গ্রো টি ইন প্লেন্টি ইন সিলেট। সিলেটে চা প্রচুর পরিমাণে জন্মায়। এই সেন্টেন্সটির সাবজেক্ট কোনটুকু? যেহেতু দেয়ার, হিয়ার, দেয়ার থাকলে ভার্বের পরেরটুকু সাবজেক্ট হয়, তাহলে ভার্বের পরে কি আছে? ভার্বের পরে আছে এই যে টি একটি সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য আমাদের ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। তাহলে এটি হলো গ্রোজ। দেয়ার গ্রোজ টি ইন প্লেন্টি ইন সিলেট। নেক্সট সেন্টেন্স, সুইট বি দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। ডিয়ার লার্নার্স, সুইট ওয়ার্ডটা কি? সুইট মানে হলো মিষ্টি। এই সুইট ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হওয়াতে আমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করব, কারণ ভার্বের পরের অংশটুকু হবে সাবজেক্ট, পরের ওয়ার্ড, নাউন বা প্রোনাউনটি।
তাহলে এই বি ভার্বের পরে কি পাচ্ছি? দ্য ইউজেস। দ্য ইউজেস যেহেতু প্লুরাল, সেজন্য সাবজেক্ট ভার্বের সাথে এগ্রিমেন্ট করবে। কিভাবে? বি ভার্বকে আমাদের রূপ, প্লুরাল রূপটা নিতে হবে আর। বি ভার্বের প্লুরাল রূপ হলো আর। সো সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। আমাদের অনেক শিক্ষার্থী মনে করে সুইট অ্যাজ এইটিকে সাবজেক্ট ধরব। অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলা মুখস্থ করতে হবে এটি। হিয়ার, দেয়ার অর অ্যাডজেক্টিভ থাকলে ভার্বের পরের অংশটুকু সাবজেক্ট। ডিয়ার ভিউয়ার্স, আমরা আবারও কতগুলো এক্সাম্পল দিচ্ছি ফর ইউর এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো তোমরা করে আমাদের কমেন্ট বক্সে সলিউশনটা পাঠিয়ে দিবে। আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে এগুলোর সলিউশন দিব এবং ব্যাখ্যা করব। এবং আমাদের ক্লাস যদি একটু ভালো লাগে এবং দিস ইজ মাই ফার্স্ট ক্লাস, আই হোপ আই উইল ডু কন্ডাক্ট ভেরি ইফেক্টিভ ক্লাসেস ফর ইউ ইন আওয়ার নেক্সট ক্লাসেস। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।